এটি নিউজ দেখছেন। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি স্বাধীন সংলাপে সৌজন্যে আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। আপনাদের সঙ্গে রয়েছি আমি মুনি ইউসুফ। দর্শক, 2026-27 অর্থবছরের বাজেট নতুন সরকারের জন্য প্রথম অর্থনৈতিক পরীক্ষা। টাকার অঙ্কে দেশের ইতিহাসের সবচেয়ে বড় বাজেট, কিন্তু সাধারণ মানুষের পকেটের স্বস্তিতে কি এটি সত্যিই বড় ভূমিকা রাখতে পারবে, নাকি বড় অঙ্কের পেছনে লুকিয়ে আছে মুদ্রাস্ফীতি আর ঋণের এক বিশাল মহাসংকট? একদিকে ডলারের টানাপোড়েন ও বিনিয়োগের স্থবিরতা, অন্যদিকে রাজস্বের পাহাড় সম ঘাটতি আর বৈদেশিক ঋণের চড়া সুদ, সব মিলিয়ে সরকার যেন এক কঠিন গোলকধাঁধায়। সরকার যেখানে দেখাচ্ছে অর্থনীতি পুনরুদ্ধারের স্বপ্ন, সেখানে অর্থনীতিবিদদের কপালে স্পষ্ট চিন্তার ভাঁজ। সংখ্যার এই বিশাল বাজেটে সাধারণ মানুষের জীবনের গল্পটা আসলে কেমন হবে বা কেমন হতে যাচ্ছে, বাজেটের এই বোঝা আসলে কার উপরে চাপছে, সেজন্য আমরা আমাদের আজকের বিষয় নির্ধারণ করেছি বাজেটের বোঝা কার। দুজন সম্মানিত অতিথি রয়েছেন ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, সাবেক সিনিয়র সচিব ও সাবেক চেয়ারম্যান জাতীয় রাজস্ব বোর্ড এবং উপদেষ্টা ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ IBFP। আপনাকে স্বাগত জানাচ্ছি। আর রয়েছেন জনাব তৌফিকুল ইসলাম খান, অতিরিক্ত গবেষণা পরিচালক, সেন্টার ফর পলিসি ডায়ালগ CPD। আপনাকেও আমন্ত্রণ জানাচ্ছি। আমি ডক্টর আব্দুল মজিদ, আপনার কাছে শুরুতেই আসতে চাই। রামির স্যার বাবা বলেছেন, তার উক্তিটা দিয়ে আমি শুরু করি। আমি বিচার চাই না, কারণ আপনারা বিচার করতে পারবেন না, আমাদের বিচার করার কোনো রেকর্ড নেই। খুবই কষ্ট, খুবই আক্ষেপ। এই আক্ষেপটা আসলে সবার, এই আক্ষেপটা পুরো বাংলাদেশের। আসলে বিচার কেন হয় না, বিচারের সংস্কৃতি আমরা দেখতে পাই না, এই যে বারবার এই ঘটনাগুলো ঘটে। এবং তিনি বলেছেন 15 দিন পরে নতুন একটি ইস্যু আসবে, আমরা এগুলো ভুলে যাব। আপনার কি মন্তব্য থাকবে? ধন্যবাদ। আমি স্যার বাবা যা বলেছেন সেটা একটি শতসিদ্ধের মতন ব্যাপার হয়ে গেছে বাংলাদেশে। আজকে আমরা কয়েকদিন হয়তো ওকে নিয়ে একটু কথা বলবো, পরশুদিন আবার আরেকজন, তারপর আরেকটা বিষয়, এবং এগুলো যেন আমাদের সয়ে যাচ্ছে মনে হচ্ছে। এবং ওর বাবা আরেকটা বড় কথা বলেছে যে বিচার আপনি করবেন, কিন্তু দুদিন পরে আরেকটা বিষয় এসে সেটা হয়ে যাবে। আমি একটু অন্যভাবে বলি কেন আমরা এরকম একটা পরিস্থিতিতে এসেছি। আমরা আজকে বাজেট নিয়ে আলোচনা করছি, আর বাজেটের সাথেও এর সম্পর্ক কিন্তু অত্যন্ত জড়িত। যে বাজেট দিয়ে আমি যে জাতির যা করতে চাচ্ছি তাতে তার অস্থিমজ্জায়, তার মূল্যবোধে, তার আস্থার ব্যাপারে সত্যি কোনো পরিবর্তন আনতে পারবো কিনা, সেই ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ। এবং এটা হচ্ছে যে 65 সালের কথা, 1965 সালে আইয়ুব খানকে তার উপদেষ্টারা, তৎকালীন প্রফেসর অফিসাররা বলল, স্যার পূর্ববঙ্গের লোকেরা তাদের লোক সংখ্যা বেশি বলাতে তারা সংখ্যাগরিষ্ঠ আর সব দাবি দেওয়া তারা বেশি করে, তা আমাদের মাথায় একটা ভালো পরিকল্পনা আসছে। উনি বললেন কি, বলল পরিবার পরিকল্পনা। এইটা পূর্ব পাকিস্তানে দেব কারণ ওখানে লোক সংখ্যা বেশি, পশ্চিম পাকিস্তানে দেব না কারণ আমাদের জমি অনেক বেশি, পূর্ব পাকিস্তানে দেব। এবং সেখানে তারা বলল যে সেখানে শিক্ষিত লোকেরা ভালো পুষ্টি খাবার দিতে পারে, এইসব লোকেরাই কিন্তু পরিবার পরিকল্পনা গ্রহণ করবে, আর যারা ওই অন্য জায়গার তারা করবে না। ফলে একটা সময় তারা বলেছিল 45-50 বছর পরে আপনি দেখবেন স্যার পূর্ব পাকিস্তানের লোকেরা সংখ্যা লঘু হয়ে গেছে আর আমরা পশ্চিম পাকিস্তানের সংখ্যা গুরু হয়ে গেছি, এবং তখন আর এই কথা বলতে পারবে না যে আমরা সংখ্যা গরিষ্ঠ। আর আপনি এখন দেখেন, এই মুহূর্তেই দেখেন পাকিস্তানের জনসংখ্যা আপনার 20 কোটি বা তার উপরে চলে গেছে, আর আমরা 18তে। এখন কিন্তু আর আমরা যদি দুই পাকিস্তান একসাথে থাকতো আমরা বলতে পারতাম না যে আমরা সংখ্যাগরিষ্ঠ, ওরা সংখ্যালঘিষ্ঠ ইত্যাদি। তার চাইতে যে বড়টা ব্যাপারটা তারা বলেছেন, আর না বললেও আমাদের সমাজে যে পরিবর্তনটা হয়েছে, যে শিক্ষিত লোকেরা যারা ভালো হয়ে করে তাদের পরিবারের সংখ্যা কমে গেছে, সন্তান সংখ্যা কমে গেছে, এবং এখন তারা ভয়ে ছেলেকে স্কুলে পাঠাতে পারে না, সাথে একটা লোকরে দিতে হয়, এবং আরও কত ধরনের সমস্যা। এই যে ওর যে ঘটনাটা বা সব ঘটনা, মানে নিরাপত্তাহীনতা একটা তৈরি হয়ে গেছে। অন দ্য আদার হ্যান্ড অন্যরা, আমাদের সন্তানেরা ঘরে থাকতে থাকতে সে শুধু পাঠিয়ে দিয়েছি। আমার 3 সন্তান বিদেশে, আপনি চিন্তা করতে পারেন। আজকে আমি, আমার স্ত্রী, আমরা থাকি, আমাদের সন্তানরা আমাদের কাছে নাই, তাদের আমরা লেখাপড়া শিখিয়ে বিদেশে পাঠিয়ে দিতে বাধ্য হয়েছি, কারণ ওরা আসতে চায় না এখানে। আমার যে টাকা পাচার বলি তার চাইতে আমার মেধা পাচার যে হয়েছে, আমার উদ্যোক্তা পাচার হয়েছে, কিন্তু যে এখানে কোনো কিছু হয় না। তা কেন এটা হয়েছে ওনারা সেটার থেকে বলেছেন, ওই যে
শিক্ষিত লোকেরা তাদের সন্তান সংখ্যা কমে যাবে, আর যারাও অশিক্ষিত বা যারা তাদের সন্তান সংখ্যা বাড়বে। একটা সময় দেখবেন যে ওরা এদেরকে ওভার পাওয়ার করে ফেলছে। আপনি এখন চলচ্চিত্রে যান, সঙ্গীতে যান, সব জায়গায় যান, ওই যার গলার জোর বেশি, যার সংখ্যায় বেশি, তারাই সব কিছু। আর ভালোরা আস্তে আস্তে কিন্তু লুকিয়ে যাচ্ছে। হ্যাঁ, এই যে সামাজিক একটা ইমব্যালেন্স তৈরি, আজকের এই ফলাফল, এই বিষয়টা কিন্তু এই সামাজিক অবক্ষয়ের একটা ব্যাপার। আমি আমার জাতীয় বাজেটে এবারের বাজেটকে আমি মনে করেছি, আমি একটা লেখাও দিয়েছি পত্রিকায়, বলেছি দৃষ্টিভঙ্গি পরিবর্তনের বাজেট হতে হবে। কারণ আমি আর এই অবস্থায় আমার মূল্যবোধ, আমার আস্থা, আমার সামাজিক সম্প্রীতি, আমার সব কিছু যদি শেষ হয়ে যায়, তাহলে আমি ওই বিরাট বিরাট অবকাঠামো বানিয়ে আমার কি হবে? এই বাজেটটা কার্যকর হবে, কি কাজ করবে? তো সুতরাং একটা কিন্তু এই যে ঘটনাটা, আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রী গিয়েছেন, এর থেকে কিন্তু আমাদের একটা চিন্তা চেতনা আসতে হবে। হাউ আই ক্যান সেভ মাই সোসাইটি, মাই ভ্যালুজ অ্যান্ড মাই চিলড্রেন। একদম। তৌফিকুল ইসলাম খান, আপনার কাছে আসি। এই যে সামাজিক অবক্ষয়ের কথা বলছি, নিরাপত্তাহীনতার কথা বলছি, বাজেটের সাথে এটা একটা সম্পৃক্ত অবশ্যই আছে। সামাজিক অবক্ষয়, সেই প্রশ্নে আমি একটু পরে আসছি আপনার কাছে। এই যে আমরা নিরাপদ বোধ করছি না আমাদের সন্তানকে নিয়েও, এই অবক্ষয়ের আসলে মূল কারণটা কি? এটা আমি প্রথমে বলি যে আমি তো অর্থনীতিবিদ, আমি সব কিছু অর্থনীতির ভিতর দিয়ে দেখি, ওইটাই আমার হয়তো দৃষ্টিভঙ্গি। কিন্তু সত্যিকার অর্থে যেহেতু আমরা যখন উন্নয়নের কথা বলি, একটা সময় ছিল 50-এর দশক, 60-এর দশকে, যখন আমরা ভাবতাম যে আয় এটাই হলো উন্নতির বিষয়। এবং আপনি দেখবেন যে আমাদের যেই উন্নয়নের আগের কাঠামোকে আমরা সমালোচনা করি, সেখানে দুটো বিষয়কে আমরা খুবই বড়ভাবে পুনর্বিবেচনা করার কথা বারবার বলেছিলাম। একটা হলো যে মাথাপিছু আয়ভিত্তিক গড়ের এই উন্নয়ন আমাদের দেশের উন্নয়নের একটা দৃষ্টিভঙ্গি হতে পারে না, এটা আমার অভিলাষ, আমার অভীষ্ট হতে পারে না। দ্বিতীয় যেটা আমরা বলেছি সেটা হলো যে সমাজে বৈষম্য বেড়েছে, সেই বৈষম্যর জায়গাটাকে আপনি যদি সঠিকভাবে এটাকে যদি আপনি নীতির ভেতরে স্থাপন না করতে পারেন যে আমি এটাকে কমাবো, তাহলে এইটা আপনার ওই প্রবৃদ্ধি, ওই মাথাপিছু আয়ের যে উন্নয়ন, এইটার যে সত্যিকার অর্থে ভেতরের যে দুর্বলতা, এটাকে প্রকাশ করে দিবে। এই পুরো বিষয়টার ভিতরে যদি দেখেন, একটা বড় জায়গা হলো যে আপনি আয়ের দিক থেকে বেশি হতে পারেন, কিন্তু আপনার যদি নিরাপত্তা না থাকে, আপনি যদি যেই সমাজে আছেন এই সমাজকে যদি আপনি গ্রহণ করতে না পারেন, তাহলে আপনার আয় বেশি হলেও, যেটা উনি বলছিলেন যে আমাদের যারা ধনী মানুষ আছেন তারাও বাইরে পাঠিয়ে দেবেন। এমনকি বাংলাদেশের এখন বড় বড় উদ্যোক্তা যারা বেশ কি 0.1% অফ আওয়ার সোসাইটি, খুবই রাজনৈতিকভাবে তারা শক্তিশালী, অর্থনৈতিকভাবে শক্তিশালী, তাদের সন্তানরাও আর এই দেশে ব্যবসা করতে চান না বলে তারা কিছুদিন আগে অভিযোগ করেছেন যে এইখানে ব্যবসা করতে চান না। আপনি একই রকমভাবে দেখেন যে মজিদ ভাই বললেন যে আমরা মধ্যবিত্ত থেকে, যেখানে মজিদ ভাই সরকারি চাকরি করে তার সারা জীবন কাটিয়েছেন, তিনিও তাদের সন্তানকে বাইরে মানে পার্মানেন্টলি সেটেল করে দিয়েছেন। পড়তে যাওয়া তো ভালো, আমি নিজেও পড়তে গিয়েছিলাম, মজিদ ভাই পড়তে গিয়েছিলেন, কিন্তু এইটা একটা চিন্তার ভিতরে চলে আসে যে আপনি কতখানি ফ্যাসিলিটির ভিতরে থাকেন। আপনার বাসায় এসি আছে, গাড়ি আছে, আপনি চাইলেই হয়তো এখন প্রযুক্তিতে চাইলেই খাবার নিয়ে আসতে পারেন আপনার ইচ্ছা মতো, কারণ আপনার আর্থিক স্বাধীনতা আছে, কিন্তু তার অর্থ এই না যে আপনি খুব আরাম বোধ করছেন। তো উন্নয়নের একটা বিষয় হলো যে ওই জায়গাটা আছে কি না। দ্বিতীয় যেটা আছে যে এই অবক্ষয়ের জায়গার ভেতরে আমি যেটা বলি যে দৃষ্টিভঙ্গি, নারীর প্রতি আমরা কেমনভাবে দেখি, একটা শিশুর প্রতি কিভাবে দেখতে হবে, এই শিক্ষা ব্যবস্থা আমরা তৈরি করতে পারিনি। আমরা এটা নিয়ে আমরা বলি যে শিক্ষার বাজেট, এগুলো আলোচনার ভিতরে আসবে, আপনি দেখেন তৈরি হয় নাই। মানুষ এখন অনেক বেশি স্কুলে গেছে আজকে থেকে, কিন্তু কেন জানি মনে হচ্ছে যে আধুনিক যে শিক্ষা ব্যবস্থা, যেখানে আপনার একটা মনন গড়ে উঠবে, যেখানে আপনার শেখার আগ্রহ থাকবে, সমাজের যেই হারমোনি, একজন আরেকজনের প্রতি যে রেসপেক্ট, এইটা গড়ে উঠতে পারেনি। আমরা ভিন্ন মত নিয়ে এই সমাজে থাকবো, এইটা আমরা তৈরি করতে পারিনি। ফলে এটার অর্থনৈতিক রাজনৈতিক আছে, অনেকে ফ্রাস্ট্রেশন থেকে করেন কিনা সেটাও শিওর না, কিন্তু স্বাভাবিকভাবে আমি বলছি যে আমরা উন্নয়নের বিষয়টা এখন বহুমাত্রিক,
এবং সার্বিকভাবে যদি এটাকে আমরা না দেখি তাহলে ওই এখন আয়ের দিক থেকে যারা নিম্ন পর্যায়ে আছেন তাদের পাশাপাশি যারা উচ্চ আয়ের আছেন তারাও এটার ভিতরে করতে পারবেন না। সর্বশেষ যেটা বলতে চাই সেটা হলো যে সার্বিকভাবে কষ্টটা দেখেন, বিচারহীনতার কথা এসছে, এই কাঠামোর আলোচনা যখন হয় অনেক বেশি রাজনৈতিকভাবে আমরা এটা দেখি, কিন্তু এটা আসলে সত্যিকার অর্থে এগুলো কিন্তু সামাজিক ব্যাপার। যে ব্যক্তি এখানে অভিযুক্ত আছেন করেছেন এটা মোটামুটি প্রমাণিত, বিচারিক ব্যবস্থার ভিতর দিয়ে যাবেন, কিন্তু তিনি যে রাজনৈতিকভাবে অনেক শক্তিশালী কিনা সেটা আমার জানা নেই, সম্ভবত না। আমরা ধারণা করি যে রাজনৈতিকভাবে শক্তিশালী যারা অনেক হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে লুট করেছেন বলে অভিযোগ আছে, যারা বিদেশে অর্থ পাচার করেছেন, লুট করেছেন এইটা অভিযোগ আছে, তারা হয়তো খুব শক্তিশালী, তাদেরকে ধরা কঠিন হতে পারে। এই ধরনের মানুষরাও কিন্তু এখন আইনের পরোয়া করছেন না। তো স্বাভাবিক প্রক্রিয়ায় আমার মনে হয় যে এটার একটা বড় কস্ট হবে। ইকোনমিক কস্ট আছে, কিন্তু সোশ্যাল কস্টটা অনেক হাই। আপনি যদি এখন এটার বিচারও হয়, তারপরেও দ্রুততম বিচারও যদি হয়, আমি চাই না যে এটা কালকে ফাঁসি হয়ে যাক, না এক সপ্তাহের ভিতরে, এই ধরনের দাবিকে আমি সমর্থন করি। আমি মনে করি যে বাংলাদেশে যেটা দরকার সেটা হলো আইনের শাসন দরকার, দ্রুততম সময়ের ভিতরে আইনের শাসন দরকার। কিন্তু তার অর্থ এই না যে আমি বাইপাস করে যাব, কারণ এই আইনের শাসনটা যদি আমি রক্ষা না করতে পারি, এটা আমার ওই এই ধরনের অপরাধের বিচার যেমন আছে এই একই জিনিস আমরা অর্থনীতির আমরা ভিতরে বলি আইনের ভাষায় জাস্টিস হারিড জাস্টিস বারিড। হ্যাঁ, কিন্তু আবার ওইটাও বলে যে জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড। সো এই জায়গাগুলোকে আমরা প্রতিষ্ঠা হিসেবে যদি গড়ে তুলতে না পারি তাহলে মানুষ আস্থা বোধ করবে না। তখন আপনি ওই বিনিয়োগের সামনে বাজেটে আলোচনা হবে যে আমার ব্যক্তি খাতের বিনিয়োগ আসছে কিনা, আমার এখানে কি ভালো মতন আমি কর্মসংস্থান করতে পারছি কিনা, সেইটা কিন্তু তখন মূল্যহীন হয়ে যাবে। ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, আপনার কাছে যদি আসি, এই যে এই ঘটনার পর একটি প্রশ্ন উঠেছে যে রাষ্ট্রের সুরক্ষা ব্যবস্থায় ঘাটতিটা আসলে কোথায়? আপনি কি মনে করেন আমাদের বাজেটে আইন শৃঙ্খলা বা নারীদের সুরক্ষা বা বিচার ব্যবস্থার জন্য যে বরাদ্দ রাখা হয় সেটি কি যথার্থ কিনা এই বাস্তব পরিস্থিতির তুলনায়? বরাদ্দ থাকুক, বরাদ্দটা যথাযথভাবে ব্যবহার হচ্ছে কিনা, প্রয়োগ হচ্ছে কিনা সেটাই ইম্পর্টেন্ট। আমি যদি একটা বালিশ কেনার জন্য 25 টাকা বরাদ্দ রাখি, ইট ইজ নট এনাফ সাফিসিয়েন্ট যদি ওই 25 টাকার বালিশ 25 টাকায় না কিনে 75 টাকায় কেনা হয়। বোঝা গেল? আমি বলতে চাচ্ছি কোয়ালিটি। আমার যে শিক্ষায় বা স্বাস্থ্যে যে বরাদ্দ আমার দেওয়া আছে সেটা যদি সত্যি সত্যি ব্যবহার হয়, ঠিক মতন ব্যবহার হয়, সেখান থেকে যদি কোয়ালিটি সার্ভিস পাই, তাহলে আমার ওই যে শিক্ষায় এবং স্বাস্থ্যের যে অভিভাবক তার ওই আউট অফ পকেট খরচ করতে হয় না, এবং তার বলে পারচেজিং পাওয়ার কমে যায় না। অর্থাৎ আমি বলতে চাচ্ছি সুশাসনের সাথে এই টাকা ব্যবহার, বরাদ্দ বড় পয়েন্ট না, বরাদ্দ ঠিকই আছে, কিন্তু সেই বরাদ্দটার ট্রান্সলেশনটা অর্থাৎ ব্যবহারটা যদি যথাযথ না হয়, এই জন্য আমি কিছুক্ষণ বলছিলাম যে দৃষ্টিভঙ্গি পরিবর্তনের বাজেট আমাকে ওইটাই ঠিক করতে হবে যে আমি যা খরচ করছি সেটার থেকে আমি রিটার্নটা পাচ্ছি কিনা। ওই শিক্ষকরে আমি বেতন দিচ্ছি কারণ সে ক্লাসে পড়াবে, আমরা তো ছোটোবেলায় তাই করেছি, ক্লাসে পড়াইছেন, আমার কিছু হোমওয়ার্ক দিয়েছেন, আমি রাত্রি পড়াশুনো করছি, পরের দিন সকালে করছি, আমাকে তো ওই কোচিংয়ে যেতে বলেন নাই আর এ করলেন না। এবং আমার বাবাকে যদি এখনকার একজন অভিভাবকরে স্কুলেও পড়াবো, সরকারের ট্যাক্সের টাকায় তার বেতন দেবো টিচারকে, আবার বিকেলবেলা আমাকে কোচিংয়ের জন্য আলাদা খরচ করতে হবে, ওই টাকাটা ওর জন্য পারচেজিং পাওয়ার কমে গেল না? অর্থাৎ আমি চাচ্ছি দৃষ্টিভঙ্গির পরিবর্তনের বাজেট বলছে এই জন্যেই যে সকলকেই তার সকল ব্যাপারে তাকে জবাবদিহি করতে হবে। আমরা নিজেরা যদি জবাবদিহি না করি তাহলে এটা হবে না। এটা ওই উপরের থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা বরাদ্দ দিলেই আমার উন্নতি হবে তা না, উন্নতিটা আগে আমার নিজের ভিতর থেকে আসতে হবে, উপলব্ধির থেকে আসতে হবে, এবং এই ব্যাপারে সকলকে, তাহলেই বাজেট বরাদ্দ সবকিছু অর্থবহ হবে। জি, জনাব তৌফিকুল ইসলাম খান, শিশু অধিকার সংগঠনগুলো বলছে শুধু শোক প্রকাশ নয়, জবাবদিহি ও কার্যকর সুরক্ষা কাঠামো জরুরি। আসন্ন বাজেটে নারী ও শিশু সুরক্ষা, মানসিক স্বাস্থ্য সহায়তা ও সামাজিক নিরাপত্তা ব্যবস্থাকে কতটা অগ্রাধিকার দেওয়া প্রয়োজন বলে আপনি মনে করেন? যদি এই প্রেক্ষাপটের কথাও যদি বলি। এটা এই ঘটনাটা ঘটলো বলে তো আর অগ্রাধিকার থাকা উচিত না, থাকা উচিত হলো সার্বিকভাবে। আমি একই রকমভাবে বলছি যে এটাকে শুধু নারীর বিষয়ে, শিশু বিষয়ে, আমরা আবার
কেন আমি আপনাদেরকে সতর্ক করছি, এটাকে খুবই মন্ত্রণালয়, আমরা বাজেট এবং আলোচনা এগুলোকে খুবই ট্রান্সলেটেড করে আমাদের যারা এগুলো তৈরি করেন, তারা এটাকে একটা মন্ত্রণালয় ভিত্তিক জায়গায় নোট বানায় নিয়ে যাবেন আর কি। মোহাম্মদ ভাই নিজেও ওইটার অংশ ছিলেন। আমরা ওই সাথে মূল জায়গাটা তো হলো যে আপনি শিক্ষার বিষয়টা কি করছেন। আপনি সত্যিকার অর্থে সামাজিক জায়গায় যেখানে এই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে, সেটার একটা, আমরা যেটাকে বলি যে একটা রাজনৈতিক অ্যানালাইসিস তো লাগবে আমার। সেটা পলিটিক্যাল পার্টির কথা বলছি না, রাজনৈতিক বলতে আমরা যেটা একাডেমিক্যালি পলিটিক্যাল বুঝাই, এইটারও তো দরকার আছে। আমি মনে করি যে সকল রাজনৈতিক দলের কিছু বিষয়ে অঙ্গীকার থাকা উচিত যে এই ধরনের জায়গাগুলোকে আমার জিরো টলারেন্স হবে। এই ধরনের অভিযোগ, এই ধরনের বিষয়কে শুধু রাজনৈতিক দল না, ব্যক্তি প্রতিষ্ঠানের ভিতরে আমরা জানি যে নারীর প্রতি বিভিন্ন ধরনের যে বৈষম্যমূলক আচরণ, হ্যারাসমেন্ট থেকে শুরু করে একদম শেষ তো একটা মানে খুবই সর্বোচ্চ পর্যায়ে হলো যে আপনি ধর্ষণ করবেন এবং তাকে মেরে ফেলবেন। ছোটগুলোকে যদি আপনি সঠিক সময়ে সঠিকভাবে যদি আপনি এটাকে অ্যাড্রেস না করেন, আপনার বড়গুলো কিন্তু তৈরি হতে থাকবে। এটা রোগের মতন। আমার শরীরের রোগে যেমন আমি ছোট রোগকে যদি আমি ট্রিট না করি, ওটাকে যদি আমি কেয়ারফুলি আমি এটাকে আমলে না নেই, ওই অনুযায়ী যদি আমি আমার প্র্যাকটিস, সেটা মেডিসিন হোক, লাইফস্টাইল হোক, সেটাকে যদি আমি অ্যাড্রেস না করি, এটা একদিন বড় হতে থাকবে এবং যখন অনেক বড় হয়ে যাবে তখন হয় অপারেশন করতে হবে, নাহলে অপারেশন করেও আপনি সারবেন না। সমাজ একই রকম। মুশকিলটা হলো যে সমাজের এই ধরনের রোগ সারতেও অনেক সময় লাগে। যদি আপনি খুবই ডিপ রুটেড হয়, আপনার এটা সারতে অনেক সময় লাগবে। সুতরাং সেই বিষয়গুলো একটা অনুধাবনের ব্যাপার। আমি বলছি না যে এইটা একটা সরকারের ব্যাপার, কালকে এটাকে সমাধান কিভাবে হলো। হয়তো সরকারের সাথে ওই ব্যক্তিটির কোনোই সম্পর্ক ছিল না, কিন্তু সামাজিকভাবে, রাজনৈতিকভাবে আমাদের এটা অনুধাবন করে কিছু বিষয়ে তো আমাদের জাতিগতভাবে আমাদের ঐক্যবদ্ধ যে থাকতে হবে, তার মধ্যে এটা সর্বোচ্চ অগ্রাধিকার থাকা দরকার। বাজেটের প্রসঙ্গ যেটা, সেটা হলো এই পুরো বিষয়কে ফ্যাসিলিটেট করার জন্য আপনি যেই আইনের দ্রুততম বিচার আমরা চাইলাম, সেইটাকে স্থাপন করার জন্য আপনার যেইটুক সহায়তা লাগে, এটা অনেক বড় বাজেটের ব্যাপার না, কিন্তু এইটাকে একটা, আমি বলবো যে কোনো ধরনের একটা দুর্যোগ, আমি দুর্যোগই বলবো, একটা দুঃখজনক দুর্যোগ এটা। এবং সমাজের এই রিয়ালাইজটা করে আমরা যদি একে দেখি, তাহলে সার্বিক যে নারী ও শিশুর প্রতি সহিংসতা আছে, সেইটার বাজেটের ব্যাপার, সেইটার প্রাতিষ্ঠানিক কাঠামো দেখা দরকার। যেমন কোনো ধরনের অভিযোগ হলে সেই অভিযোগকে দ্রুততম সময়ের ভিতরে ওটাকে অ্যাড্রেস করা। আপনি যদি নারীর প্রতি সহিংসতা, শিশুর প্রতি সহিংসতা কোনো ধরনের হয়, যে কোনো ধরনের, সেইটাকে অ্যাড্রেস করার জন্য যদি পরিবারের উপরে দায়িত্ব খালি চাপিয়ে দিলে হবে না, আমার সমাজ এবং রাষ্ট্রের দায়িত্ব আছে। সেই জায়গাগুলোর একেবারে ব্যবস্থা নাই, আমরা সমাধান একেবারে জানি না, তা কিন্তু না, খুবই ইনঅ্যাডিকুয়েট। আমি মানে একটা ছোট উদাহরণ দিই। আজকে একটা শিশু ধর্ষণের শিকার হয়েছেন, কিন্তু নারীর প্রতি যখন সহিংসতা হয়, তাদের সাপোর্ট সিস্টেমের জন্য আমাদের বাজেট খুবই ইনঅ্যাডিকুয়েট। আপনার এখনও একটা, আমরা এত মাথা পিছু হয় কী জানি হয়ে গেছে, লিগ্যাল এইড আমরা এখনও রাষ্ট্রের পক্ষে থেকে অলমোস্ট দিতে পারি না। এবং যেই সব এনজিওরা বা এই ধরনের প্রসেস থেকে যেগুলো দেয়া হতো, সেগুলোর ফান্ডিংও এখন কমছে। আমার রাষ্ট্র তো ওই জায়গায় যাচ্ছে। এই জায়গাগুলোকে আপনি প্রায়োরিটি হিসেবে আনতে হবে। সুতরাং খুব বড় পরিসরের কতগুলো ইন্ডিকেটর এবং এই জায়গাগুলোকে যেমন দেখতে হবে, আমার এই সফট এরিয়া সোশ্যাল সেক্টরের প্রতি মনোযোগটা আসতে হবে। এই সরকারের এটা আছে। ওনারা বলেছেন যে আমরা, আগের সরকার শুধু ইনফ্রাস্ট্রাকচার দেখেছে, আমরা এই সোশ্যাল হিউম্যান ডেভেলপমেন্ট প্রোটেকশন এই জায়গাগুলোকে দেখব। জি, একজন দর্শক আছেন ফোনে, আমি জি দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি রাখুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন। আমি মুক্তার আলী বগুড়া থেকে বলছিলাম। জি বলুন। আমি মজিদ স্যারের কাছে একটা প্রশ্ন, দুটো প্রশ্ন করবো, দুটো প্রশ্ন। জি একটু বলুন। দুটো প্রশ্ন হচ্ছে কি, এক নম্বর প্রশ্নটা হচ্ছে কি, আপনার হলো এই যে আমাদের গ্রামের মানুষগুলা, বাংলাদেশে যতগুলো এনজিও আছে, বিভিন্ন এনজিওর থেকে মানুষ ঋণগ্রস্ত হয়ে যাচ্ছে আস্তে আস্তে। ঋণগ্রস্ত করতে হতে এক সময় কি মানুষ কি দরিদ্র নিচে চলে যাচ্ছে কি না, এটা একটা প্রশ্ন রাখবো। আর একটা প্রশ্ন হচ্ছে কি, এই যে আমাদের যে আমাদের হলো রাজনৈতিক মামলা বলে একটা মামলা কথা শুনি আমরা, যে
আপনি হলো রাজনৈতিক মামলা হলে, আপনি আওয়ামী লীগের টাইমে বিএনপি মামলা হয়েছিল, সব মামলা খারিজ হয়ে গেল। আবার আওয়ামী লীগের টাইমে মামলা হচ্ছে, আবার আওয়ামী লীগ হয়তো এক সময় আসবে, সে মামলা খারিজ হয়ে যাবে। এই যে একটা প্রভাবটা সমাজে পড়তেছে যে অপরাধ করলে কিছুই হয় না, এই প্রভাবটা কিন্তু মানুষের ভিতরে কাজ করতেছে। আমি গ্রামের থেকে বলতেছি এই জিনিসটা থেকে আমাদেরকে বের হতে হবে, রাজনীতিবিদ এবং রাষ্ট্র বুঝতে সমাজ। পেরেছি। ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, আপনার কাছে আসি যে এনজিও থেকে ঋণগ্রস্তের ব্যাপারে একটি কোশ্চেন করেছিলেন আমাদের এক দর্শক, সেটির উত্তর ছোট করে আমি আপনার কাছ থেকে নেব। একই সাথে যদি আমি একটু আপনার সাথে যুক্ত করতে চাই যে বাজেটের বোঝাকার এটি তো আমরা নির্ধারণ করেছি, সাম্প্রতিক দেখা গেছে যে মূল্যস্ফীতি আবার 9% উপরে উঠেছে। আসন্ন 2026-27 অর্থ বছরের বাজেট কি সাধারণ মানুষের যে পকেটের যে আগুন রয়েছে সেটি নেভাতে কি সক্ষম হবে কিনা? চেষ্টা চলছে এই অর্থে যে প্যারাডাইম শিফট করা হচ্ছে, যে সরাসরি ওই মানুষগুলো যেন টাকা পায়। মাঝখানে যে নানানভাবে টাকা যেত, অন্যদিকে চলে যেত, ব্যাংকের থেকে লোন আসল লোক হয়তো পেত না, এদিক ওদিক চলে যেত। একদম এটা টার্গেট করা হচ্ছে। টার্গেট করে, যেমন এই যে ফ্যামিলি কার্ড বলছি, পরিবারের মহিলাকেই দেওয়া হচ্ছে, তাকে এম্পাওয়ার করা হচ্ছে, তিনি এগুলো সব খেয়াল রাখবেন। জি, এটা কিন্তু জাপানের মডেল। জাপানে কিন্তু পুরুষেরা সারাদিন অফিস করে, কোম্পানিগত প্রাণ, কিন্তু ওর অর্থনীতি এবং হোম মিনিস্ট্রি দুটোই হচ্ছে মহিলা। কোম্পানির ব্যাংকের বেতনের টাকা ওই মহিলার অ্যাকাউন্টেই যায়। তিনি বাজেট তৈরি করেন, প্রতি সোমবারে তিনি তার হাজব্যান্ডকে সারা সপ্তাহ চলার মতন হাত খরচের টাকা দিয়ে দেন, বাহ, এবং উনি ওই বাচ্চার ইত্যাদি সব কিছু করে। অর্থাৎ স্ত্রীকে বলা হয়েছে যে তুমি স্বামী কোম্পানিগত প্রাণ, সে কোম্পানির যদি আয় হয় তোমার আয় বাড়বে, সুতরাং তাকে ডিস্টার্ব করবে না। এই 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 ফ্যামিলি কার্ডের এটার কনসেপ্টটা কিন্তু ওখান থেকেই করা, যে তাকে তার দায়িত্বশীল করা হচ্ছে, সে ওইগুলো করবে। পুরুষেরা সে সারাদিন তার কাজে অন্যভাবে, তার যেন মাথায় ওই চিন্তা না থাকে কি করব, কি কোথায় কি যাব, আর টাকাটা ডাইরেক্ট যাচ্ছে। হ্যাঁ, যেমন এভেন এই যে আপনার, আমি খাল কাটার কর্মসূচির কথাটাও বলি, এটা কিন্তু 70-এর দশকেই এটা বিশেষভাবে ভাবা হয়েছিল। কারণ পানি, আমার পরিবেশ, আমার জলবায়ুর যে পরিবর্তনের যে বিভীষিকা এখন আমরা সামনে দেখছি, এটা যদি আপনার নিজস্ব খাল বিলগুলো যদি নামবো থাকে, পানির স্রোতধারা যদি থাকে, তাহলে আপনার ওই কৃষি খাতের সেচের কাজও হবে, ওই পানি থেকে জলীয় বাষ্প হয়ে আপনার বৃষ্টির নিয়মিত ভাব হবে এবং সব কিছু হবে। কিন্তু সেইটা যদি আমি জমিগুলোকে বা সবগুলোকে, এই যে প্রচুর রাস্তা বানিয়ে, আমি এখানে একটু পরিকল্পনার কথা বলবো, বিভ্রান্তিকর পরিকল্পনা যেটা হয়ে গেছে। আমরা 70 দশকের পরের থেকে 80 দশকের থেকে এসে আমরা বিদেশিদের কাছে সাহায্য নিলাম রাস্তা বানাবার জন্যে। কারণ সে রাস্তা কেন বানাতে দিচ্ছে, তার গাড়ি, তার তৈরি করা গাড়ি এখানে বিক্রি হবে। হ্যাঁ, ভালো কথা, দ্রুত পণ্য পরিবহনের কথা বলে আমি রাস্তা বানালাম, কিন্তু আমি আমার জমি নষ্ট করলাম। খাল বিলের পানি যাত্রার পথকে বাধা করে দিলাম। আমি বিশাল বিশাল বড় বড় পদ্মা সেতু কথার কথা বলছি, যমুনা সেতু বললাম, কিন্তু ওর যে পাইপে যে বালি যেটা জমে যাচ্ছে, সব চর পড়ে যাচ্ছে। হ্যাঁ, এটাকে যদি আমি আমার নৌপথকে যদি আমি আমার যেটা সনাতন, আমার যেটা অর্থনৈতিক উপায়ের নৌপথকে যদি আমি সঞ্জীবিত রাখতাম, তাহলেই আমার 3-4টা সমস্যা কিন্তু কমে যেত। সেই জন্যই বলছি যে দৃষ্টিভঙ্গি নিয়ে কাজগুলো করা হচ্ছে, যে সাধারণ মানুষের পকেটে পয়সা নেই, এটা ঠিক, তার যে জিনিসপত্রের দামের ওটা বিশাল বিষয়, তাকে আস্তে আস্তে এম্পাওয়ার করার চেষ্টা চলছে। ওই যে বললাম, শিক্ষা এবং স্বাস্থ্যে এখন থেকে যে বরাদ্দ দেওয়া হবে এই বাজেটে, সেটা কিন্তু কাজ নিয়ে দেওয়া হবে। শিক্ষককে বাধ্য করা হবে, করতে হবে তার, না হলে ওর ওই অভিভাবকের যেন আউট অফ পকেট এক্সপেন্স যেন আবার নতুন করে না বাড়ে। ওই চিকিৎসা নেওয়ার ক্ষেত্রে ওনার যেন আউট অফ পকেট এক্সপেন্স না বাড়ে। ওই ওষুধ, হাসপাতাল, জিনিসপত্র যেটা দেওয়া হবে, সেই জন্যই আপনি হয়তো একটু পরে প্রশ্ন করবেন এত বড় বাজেট কেন? নয়, এই বাজেটটাই হতে হবে এমন একটা জিনিস যেটা একটা বিনিয়োগ, অর্থনীতিতে বিনিয়োগ। ওই ব্যয় অর্থনীতিতে বিনিয়োগ হবে, কর্মসৃজন হবে, কাজ হবে, শিক্ষা, স্বাস্থ্য, এগুলো সমন্বয়ের ব্যাপার। সমন্বয় করলে আমি মনে করি যে একদিনে হবে না,
আস্তে কিন্তু আস্তে হবে। লেট আস স্টার্ট। জি, জনাব তৌফিকুল ইসলাম খান, আমি যদি বলি অর্থনীতিবিদ হোসেন জিল্লুর রহমান বলেছেন এই মুহূর্তে মানুষের প্রত্যাশা কোনো উচ্চবিলাসী বাজেট নয়, বরং একটি স্বস্তির বাজেট। পাশাপাশি তিনি আস্থা সংকট ও বাস্তবায়ন সংকটের কথাও বলেছেন। আসন্ন বাজেটে মানুষের আস্থা ফিরিয়ে আনতে কেবল বড় বড় ঘোষণায় নয়, কোন ধরনের প্রাতিষ্ঠানিক সংস্কার সবচেয়ে বেশি জরুরি? যদি আমরা মানে আজকে তো 21 তারিখ, আমি 18 তারিখ আমরা আমাদের বাজেটের যে ভাবনা এটাকে, এবং কারণ এখন একটা মোটামুটি কাঠামো পাওয়া গেছে যে কোন ধরনের আয় বা ব্যয় এগুলো হবে, আমাদের উন্নয়ন ব্যয়ের যেই কাঠামোটা এটাও পাওয়া গেছে, আমাদের উন্নয়ন ব্যয়ের মূল যে জায়গাটা বার্ষিক উন্নয়ন কর্মসূচি এটা পাস হয়েছে। সুতরাং এখন একটা ধারণা করা যায় যে বাজেটের কাঠামোটা কেমন হবে। যেটা আলোচনা চলছে এখন সেগুলো হলো আমরা বলি যে কর নীতিগুলো, করের ফিসক্যাল মেজার্সগুলো কেমন হবে। তো সেই জায়গা থেকে আমরা যদি বলি তাহলে প্রথম গুরুত্বপূর্ণ সংস্কারের জায়গাটা হলো কর আহরণের জায়গা। এবং কর আহরণের জন্য আমাদের মানে মূল যেই চ্যালেঞ্জটা হবে বলে আমরা বলেছি সরকার, সেটা হলো যে এই বাজেটটাকে তার বাস্তবায়ন করতে হলে আপনার নিঃসন্দেহে সম্পদের সংশ্লেষ লাগবে। এখন সেইটা করতে হলে কর আহরণ ছাড়া কোনো উপায় নাই। সেইটা যদি করতে হয় তাহলে সেখানে সংস্কার লাগবে। এক ধরনের সংস্কারের আলোচনা অনেক দিন ধরে আছে, এটা নতুন কিছু না, প্রায় অন্তত 2 দশক হবে। সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের সময় জাতীয় রাজস্ব বোর্ডে একটা কমিটিও হয়েছিল, মজিদ ভাই সেটার সিনিয়র মোস্ট সদস্য ছিলেন, ওনারা কাজ করে প্রস্তাব দিয়েছেন। এটা প্রাতিষ্ঠানিক পুনর্বিন্যাসের আলোচনাও আছে যে ওটাকে নীতি এবং আদায় এটাকে আলাদা করা, এটার সাথে নীতিগতভাবে আমার মনে হয় যে সবাই একমত হয়েছেন, কিন্তু এটা কেমনভাবে হবে রূপটা সেইটা পরিষ্কারভাবে এটা নিয়ে ঐক্যমত্য নাই বা এটা ডিটেল নিয়ে আছে। তো সেই অধ্যাদেশ যেটা জারি করা হয়েছিল সেইটাও এখন আরেকবার এই সরকার পুনর্বিবেচনা করছে। দ্বিতীয় যেটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু অতখানি আলোচনা হচ্ছে না, আমি এটাকে বারবার বলছি, সেটা হলো যে কর ফাঁকি রোধটা কীভাবে হবে। এইটা হলো আসল। 2 ধরনের কর ফাঁকি হয়। একটা হলো যে বাংলাদেশের সামর্থ্যবান মানুষ বা কোম্পানি হয়তো হয় পুরোপুরি কর দেন না অথবা তারা সঠিকভাবে কর দেন না। দ্বিতীয় আর একটা আছে পরোক্ষ করের ক্ষেত্রে, এইটাও খুব মানে বড়োভাবে বিভিন্ন সময় সামনে এসেছে, কিছু প্রমাণ সহই, যে আমরা যারা গ্রাহক আছি, ভোক্তা আছি, তারা আমরা বিভিন্ন সময় আমাদের যে পণ্য বা সেবা আমরা ক্রয় করি সেটার জন্য আমরা পরোক্ষ কর দিচ্ছি, কিন্তু সেইখানেও আর এটা মানে রাজকোষাগার বা যেটা সরকারের এক্সচেকার আছে সেইখানে পর্যন্ত পৌঁছায় না। আমদানি ক্ষেত্রেও এই অভিযোগ বিস্তর আছে যে আমরা যে আমদানি করি সেটার মূল্যমান সঠিকভাবে হয় না, এবং অনেক ক্ষেত্রেই পুরো রাজস্ব আদায়ের যে কাঠামোটা এইটা খুবই টার্গেট ওরিয়েন্টেড, যেখানে পাচ্ছি এটা করা যায় কিনা মেজারগুলো ওভাবে নেওয়া হয়। এই জায়গাটা মানুষ বলতে আমি ভোক্তা এবং উদ্যোক্তা দুজনকেই একটু ব্যতিব্যস্ত, চিন্তিত, এবং সেই অর্থে কোনো ক্ষেত্রে আমি মানে অ্যাংশাস করে তুলে আর কি, তারা অস্থির হয়ে যান। তো এই জায়গাগুলো একটু পুনর্বিবেচনার বিষয় আছে। যে দৃষ্টিভঙ্গির কথা মজিদ ভাই বলছেন, আমি পার্শিয়ালি ওনার সাথে একমত যে আপনি কর ন্যায্যতার বিষয়টা, করের প্রাতিষ্ঠানিক সক্ষমতার বিষয়টা, কর আদায়ের ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহারের দিকে এগিয়ে যাওয়াটা, এবং 4 নম্বর হলো সুশাসনের ব্যাপারটা, এইটাকে আপনি ধারণ করতে হবে। দ্বিতীয় যেটা আছে সেটা হলো যে ব্যয়ের 2টো দিক আছে। একটা হলো আপনি বরাদ্দ কোথায় দিচ্ছেন। নিঃসন্দেহে যেই 9,30,000 কোটি টাকা, 9,30,000 কোটি টাকার বাজেট বোধহয় আসতে যাচ্ছে, শেষ বোঝা যাবে কাছাকাছিই হবে, সেখানে অনেক ধরনের ব্যয় থাকতে পারে যেগুলো আসলে সেই অর্থে এখন প্রাধিকার নাই বা প্রয়োজনই নাই। আমি বছরের পর বছর এর আগে দেখেছি, এইবারের বাজেট এখনো আসে নাই, জানি না। যেমন সরকারের একটা বিরাট টাকা ধরে রাখা হয় যে সরকার শেয়ারে বিনিয়োগ করবে, এই ধরনের বরাদ্দ দিয়ে শুধু এটাকে করা হয়। এটা আসলে ব্যয়ও হয় না, কারণ আয় হয় না তো ব্যয় হয় না। বাজেটের বাস্তবায়ন 80% নেমে এসছে, ব্যয়ের দিক থেকেও আয়ের দিক থেকেও। তো এইগুলোকে ফেলে দেওয়া সম্ভব। দ্বিতীয় যেটা আছে সেটা হলো যে
আমরা ব্যয় যেটা করছি সেটা কি সঠিক দামে করছি কিনা। এই বালিশ কাণ্ড টাণ্ড আপনারা জানেন, এটা নিয়ে আছে। আজকেও নিউজে এসেছে যে আমাদের যেই মানে এই সরকারও খুব বড়ভাবে করবে স্কুলের মিড ডে মিল, এইটার অভিযোগ আছে যে এটার যে কোয়ালিটি ফুড নষ্ট হয়ে যাচ্ছে, দাম বেশি হচ্ছে কিনা রাস্তাঘাটের, এগুলো আছে। সুতরাং ওই জায়গাটাতে মানে আপনি আস্থার জায়গা বলছেন তো, জনগণের আস্থাটা হলো আমি কর দিব, আমার করের অর্থ আমাকে প্রায়ই মানুষজন বলেন এই যে আপনারা বলেন কর দিতে, এইখানে তো ভাই কর দিয়ে লাভ কি, আমার টাকা নিয়ে তারপর চুরি হয়ে যাবে, চুরি হয়ে যাবে, ওটা পাবো না কিছু। এইটা সুতরাং আমরা যদি বিশ্বের অভিজ্ঞতা দেখি, যেই দেশগুলো অনেক কর, আমরা কর হার নিয়ে অনেক আলোচনা করি, এত বেশি এত কম, যেই দেশগুলো অনেক বেশি কর হার আছে তারা কর দিতে কোনো তাদের অসুবিধা নেই, কারণ তারা রাষ্ট্রের সাথে এক ধরনের তাদের আস্থার জায়গা আছে এবং অনেক ধরনের সার্ভিস আছে তারা পায়, শিক্ষা, স্বাস্থ্য এবং পেনশন। আমি লাস্ট একটা কথা বলে শেষ করি। এই সরকারের যেই নির্বাচনী ম্যানিফেস্টো আছে সেইখানে ওনারা বলেছেন যে একটা ফিসক্যাল সোশ্যাল কন্ট্রাক্ট হবে এবং সেইটা পরিচালনা করবে হলো টোটাল পাবলিক ফাইন্যান্স ম্যানেজমেন্ট, ওই বাজেট ব্যবস্থাপনাটা। তো সেই যেটা যদি হয়, সেইটার মূল অর্থটা হলো যে জনগণ এবং রাষ্ট্রের ভেতরে, সরকারের ভেতরে একটা আস্থার সম্পর্ক থাকবে, এক ধরনের চুক্তি থাকবে। এই চুক্তিটা হলো আমরা কর দিব এবং সেই অনুযায়ী রাষ্ট্র যখন পরিচালনা করবে এটা অপচয় করবে না। আমি লাস্ট আর একটা বলি, এটা আমি প্রায় বলি, সরকারের আসলে কোনো অর্থ নাই। সরকার হলো জনগণের প্রতিনিধি হিসেবে ম্যানেজারের মতো। সুতরাং জনগণের অর্থ ব্যবহার করছেন আপনি, এটা অন্যের অর্থ ব্যবহার করছেন, এই আমানতের ভিতরে থাকতে হবে। সুতরাং সেই দৃষ্টিভঙ্গিটা ম্যানিফেস্টোতে লেখা আছে, বাংলাদেশে নাই, আর এই সরকারকে প্রমাণ করতে হবে। প্রতিফলনটা আমরা দেখতে চাই। আমি ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ আপনার কাছে আসতে চাই। অর্থমন্ত্রী বলেছেন নতুন বাজেটে দেশের ভঙ্গুর অর্থনীতি সচল করাই প্রধান লক্ষ্য, কিন্তু রাজস্ব ঘাটতি যখন রেকর্ড 1 লাখ কোটি টাকা ছাড়িয়েছে, তখন সাধারণ মানুষের উপর করের বোঝা না চাপিয়ে এই ঘাটতি কি সামাল দেওয়া সম্ভব? আমি আবার বলি, আমি সবসময় ইতিবাচকভাবেই কথা বলি, কারণ অর্থনীতি ভঙ্গুরে এটা তো কারোর অস্বীকার করার কিছু নাই। এবং গত 3-4 বছরের বাজেটই হয়নি, সেইভাবে বাজেট হয়নি। এবং সবাই জানে আমাদের অর্থনীতির ভঙ্গুর কেন ভঙ্গুর, আর তার উপরে তো ট্রাম্প বা নেতানিয়াহু বা তাদের যুদ্ধ যে কীভাবে প্রভাব পড়ছে, এটা ঠিক আছে। কিন্তু কর বাড়িয়ে, কর আয় করে তারপরে এই খরচ মিটাবো, এই দৃষ্টিভঙ্গিটা চেঞ্জ করতে হবে। এই অর্থে আগে আমার অর্থনীতিকে সচল করতে হবে। সচল হলেই আমি রেভিনিউ পাবো। আমি এখন যদি করের হার বাড়াই বা বেশি করি, তো তাহলে তো ও কিনতেই পারবে না, কারণ জিনিসের দাম বেড়ে যাবে, সব কিছু যাবে। বরং আমার আরও আমদানি শুল্ক বা অন্যান্য ক্ষেত্রে যেসব পণ্যের সাথে, যেগুলো আমার নিত্য নৈমিত্তিক পণ্যের সাথে, সেগুলোতে আমি বরং আরও বেশি দেওয়া উচিত। দিয়ে আগে অর্থনীতিকে চালু করতে হবে, উৎপাদন বাড়াতে হবে, ওর পার্চেজিং পাওয়ার বাড়িয়ে ওকে কেনার ব্যবস্থায় আনতে হবে, তারপরে আমি রেভিনিউ পাবো। রেভিনিউ দৃষ্টিভঙ্গিটা ওইভাবে করতে হবে। ডিম আগে না মুরগি আগে, এটা এখানে এখন খুব সিরিয়াসলি দেখতে হবে। তো সেই কারণেই মনে হবে যে ঘাটতি এত, এই ঘাটতির বিষয়টা কিন্তু আমরা সবাই বলছি একটু এতে যেতে হবে। আমরা যে সংস্কারটা দিয়েছি, সে সংস্কারের সব সাজেশন দেওয়া আছে। শুধু এইটা যদি পালিত হয় বা করে সবাই যদি, এবং সবাই যদি এরকম একটা পরিবেশ পায় যে কর দেব, দিলে আমি সেবা পাবো বা করটা সহজ পাবো, সেজন্য কর দেওয়ার ব্যাপারটা সহজীকরণ করা আর ওর সেবাটা নিশ্চিত করা, তাহলেই ও কর দেবে, কর পাওয়া যাবে, উৎসাহী হবে। সুতরাং ওই কর পেয়ে আমি সেবা দেব না, সেবা দিয়ে ওকে সুস্থ করে তারপর কর চাইবো, এখানেই একটা সমীকরণ প্রয়োজন হবে। জি, জনাব তৌফিকুল ইসলাম খান, শিক্ষা ও স্বাস্থ্য খাতের কথা যদি বলি, ইউনেস্কো বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে আন্তর্জাতিক মানদণ্ড আমরা বলি, বাংলাদেশ প্রতি বছরই বাজেটে তার চেয়ে অনেক কম বরাদ্দ দেয়। সিপিডি এই আসন্ন বাজেটে শিক্ষা ও স্বাস্থ্যের জন্য জিডিপির কত শতাংশ বরাদ্দের সুপারিশ করেছে? বরাদ্দ হয়ে গেছে, এখন আর সুপারিশ করার কিছু নেই। আমি আপনাকে বলি স্যার, মানে কম টম বলি তো, এটা কোন জায়গায় নেমেছে আমি আপনাকে একটু বলি। এটা 2009 সালে শিক্ষায় বরাদ্দ ছিল হলো আমাদের জিডিপির 1.7%। তো তখন আমরা জানতাম যে এটা 4 থেকে 6% দেওয়ার একটা প্রতিশ্রুতি ছিল
ওই সময় আওয়ামী লীগ সরকার এসেছিল ক্ষমতায়, তারা দিয়েছিল। আমরা এটা সবাই জানতাম যে এটা দিতে হবে আমাদের। 2025 সালে আমরা ব্যয় করেছিল জিডিপির 1.3%। আচ্ছা। অত মন খারাপ করেন না। স্বাস্থ্য খাতে আমাদের ছিল হলো 0.7%। আমরা এটা বলতাম যে অন্তত 2 থেকে 4%-র ভিতরে অন্তত দিতে হবে, 4% দিতে পারলে ভালো। স্বাস্থ্যে এই 2024-25 অর্থ বছর, মানে গত অর্থ বছরটায় আমরা 0.3% নেমেছি। আপনি বলতে পারেন যে কত দেওয়া উচিত, দেওয়া তো উচিত, ওইটা দিতে পারবো কিনা এটা আর একটা, মানে এই সরকার বলেছেন 5% করে দিবেন দুটোর ভিতরে এই জিডিপির। সুতরাং আমাদের সক্ষমতা বাড়াতে হবে, কিন্তু তার অর্থ এইও না 0.3-এ আমরা যে স্বাস্থ্য খাতে নামলাম। এই যে আপনি ভুরু কুচকে তাকিয়ে আছেন, দেখেন এটা তো ঘটেছে গত অর্থ বছরের জুন মাসেই। তো এইটার বড় কারণ হলো, এইটার কারণে এই যে হামের সমস্যা হলো বা কতগুলো স্বাস্থ্য সেবা সাধারণ জনগণ পায় নাই, সেটা হলো বড় ব্যাপার। আমি জানি যে অনুষ্ঠান শেষ সময় এসছে, কিন্তু আমি বলি এটা কেন হলো। অনেকেও বলতে পারেন অর্থ নাই, সত্যি অর্থ নাই, কষ্টে পড়েছে। গত যে অর্থ বছরের কথা আমি বলছি, সেই অর্থ বছরে চলতি বাজেট কে ঘাটতি ছিল হলো 40,000 কোটি টাকা। সুতরাং সরকারের আর্থিক সক্ষমতা খুবই কম। এই অবস্থাতেই নতুন সরকার শুরু করেছে। রাতারাতি ওনারা এটা পরিবর্তন করতে যদি পারেন, আমরা মানে এটা খুবই, আমরা এটাকে অবশ্যই আনন্দের সাথে, ইট উইল বি আ প্লেজেন্ট সারপ্রাইজ। কিন্তু গুরুত্বপূর্ণ হলো যে কেন এটা হলো, এটা অনুধাবন করা। এটা অনুধাবন এই জন্য, আমার একটা নিজের মতামত আছে, সেটা হলো এটা এই জন্য হয়েছে যারা বাজেটের নীতি নির্ধারণ করেন তাদের সন্তানরা এই দেশের পাবলিক স্কুলে যায়ও না, তাদের পরিবারের কেউ সম্ভবত পাবলিক হসপিটালে চিকিৎসাও নেয় না। কিন্তু আমরা এখানে, অন্তত আমি আর মজিদ ভাই যে বসে আছি, আমাদের সারা জীবন আমরা মানুষের করের টাকায় পড়েছি। আমি স্কুল পড়েছি সরকারি স্কুলে, আমি কলেজ পড়েছি সরকারি স্কুলে, আমি পাবলিক ইউনিভার্সিটিতে পড়েছি, বিদেশ পড়তে গেছি, তাও ওই যেই দেশে পড়তে গেছি সেই দেশের মানুষের করের টাকায়। সুতরাং এখন তাদের দরকার হয় না, সুতরাং তারা এটাকে গুরুত্ব দেয় না। কিন্তু একই সাথে যে একই রাস্তা আমরা ব্যবহার করি, উনিও যেই গাড়ি নিয়ে যান, একটা সাধারণ মানুষ ওইটা দিয়ে রিক্সা দিয়ে যায় বা বাস দিয়ে যায়। যেই বিদ্যুৎ ওনার ঘরে যেইভাবে পৌঁছায় ওইখানেও পৌঁছায়, ওইখানেও বৈষম্য আছে, চেষ্টা করলে পারে। সেটা হলো যে আপনি দেখবেন বাংলাদেশের এখনও গ্রাম অঞ্চলে আপনি লোডশেডিংয়ের খোঁজ নেন, আর আপনার ঢাকা শহরের লোডশেডিংয়ের খোঁজ নেন। নীতি নির্ধারকরা তো আর গ্রামে থাকেন না, থাকলেও তাদের জেনারেটর আছে। সুতরাং এই বৈষম্যের একটা রাজনৈতিক অর্থনীতি আছে। আমরা যদি এটাকে অস্বীকার করি তাহলে এটা সম্ভব না। সুতরাং খালি টেকনিক্যাল স্টাডি করে, ওই আইন ঠিক করে, প্রতিষ্ঠান তৈরি করে এটা করা যাবে না। এই রাজনৈতিক অর্থনীতিকে যদি রাজনৈতিকভাবে এই সরকার অনুধাবন না করে, তাহলে এই পরিস্থিতি চলতে থাকবে। আমি ফেরত আসি আমরা যেটা দিয়ে শুরু করেছিলাম, এই যে বৈষম্য, এই যে সামাজিক খাতের দৃষ্টিতে যে একটা নিচু চোখে দেখা, এটাকে গুরুত্ব না দেওয়া, সেইখান থেকে এই সমাজ তৈরি হলে যারা এখন উচ্চ পর্যায়ে আছেন, যারা নিজেরা খুবই ডেভেলপড অবস্থায় আছেন, তাদের অনেক হয়তো অর্থ, অনেক স্বস্তি, এটা থাকবে না। সমাজে একটা অস্থিরতা তৈরি হবে, অসন্তোষ তৈরি হবে, মানুষের ফ্রাস্ট্রেশন আসবে। এই বিষয়গুলোকে অনুধাবন করা জরুরি। এই বাজেটে এই সরকারের ম্যানিফেস্টো অনুযায়ী এই পরিবর্তনের যাত্রাপথ শুরু করবার কথা। আমরা আশা করব সেটা শুরু হবে। মূল বাজেটের সাফল্য ব্যর্থতা নির্ধারণ হবে হলো বাজেট বাস্তবায়ন, নিঃসন্দেহে। এটা আমরা একটা রেটরিকের মতন বলি, কিন্তু সত্যিকার অর্থে আসলে এইটাই বাস্তবতা। এবং আমি এই সরকারকে বলবো যে আপনারা এটাও মাথায় রাখবেন যে আপনাদেরকে দিন শেষে, যখন এই পিছন ফিরে আমরা এই রেজিমটাকে দেখব 5 বছর শেষে, তখন আমরা প্রথম বাজেটে যতখানি না গুরুত্ব দিব, তার থেকে অনেক বেশি গুরুত্ব দিব পঞ্চম বাজেটে। তাহলে আমি এই ছোট করে, আমাদের সময় একদমই শেষের দিকে, আমি যদি 1 মিনিটই আমি আপনার কাছে জানতে চাই যে স্বাস্থ্য খাতের গত অর্থ বছরে যে করুণ পরিস্থিতির কথা আপনি বলছিলেন, আমাদের আসলে স্বাস্থ্য খাতের বাজেটে কোন দিকটা লক্ষ্য রাখতে হবে? আমাদের অনেকগুলো প্রোগ্রাম চালু ছিল, কোন দিকটা বলে আমাকে কাঠগড়ায় নিয়েন না। এই সরকারের বাজেট কাঠামোর ভিতরে এটা আছে। আমি জাস্ট ইনফরমেশন হিসেবে দিই, এইবারের যে সংশোধিত এডিপি আছে তার তুলনায় যে নতুন এডিপি আসছে আগামী বছরের জন্য 1 লক্ষ কোটি টাকা বেশি দেওয়া হয়েছে। 2 লক্ষ কোটি টাকা ছিল, 3 লক্ষ কোটি টাকা দেওয়া হয়েছে। এই যে বর্ধিত 1 লক্ষ কোটি টাকা, তার 66% ওনারা রেখেছেন হলো শিক্ষা এবং স্বাস্থ্যে।
ওনারা কিছুটা থোক বরাদ্দ রেখেছেন, যেটা আসলে মানে কোনো প্রকল্পের আন্ডারে না, ওনার সামনে প্রকল্প নেবেন, এই জন্য এইটাকে অনেকে অনুধাবন করেন নাই। আমি মনে করি যে যদি অর্থের সংস্থান হয়, ওনারা নতুন করে ভালো প্রকল্প নেবেন। একটা বড় স্বাস্থ্যের প্রকল্প আমাদের চলতো, এটাকে আমরা ক্লাস্টার বলতাম। সেই ক্লাস্টার প্রকল্পে অনেকগুলো অপারেশনাল প্ল্যান ছিল, যেগুলোকে কন্টিনিউ করে নাই আগের সরকার। এই অন্তর্বর্তীকালীন সরকার কন্টিনিউ না করার সিদ্ধান্ত নিয়েছে, সেইখান থেকেই এই ধস নেমেছে। সুতরাং আমি বলবো যে এই সরকার এখন পর্যন্ত তাদের চিন্তার দিক থেকে, তাদের ইচ্ছার দিক থেকে তারা সঠিক পথে আছেন, কিন্তু বাস্তবায়নটা কঠিন হবে। কঠিন অর্থনৈতিক পরিস্থিতি আছে, বা রাজনৈতিক প্রাতিষ্ঠানিক বাস্তবতা কঠিন, কিন্তু তারা সফল হবেন এই কামনা করি। অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আপনাদের দুজনকেই। আপনি যদি শেষ মুহূর্তে কিছু বলতে চান। বলতে চাই, জি, বলি 1 এই মিনিট অর্থে সময় বরাদ্দ। আমরা এই যে বলছি আমাদের অর্থের অভাব বা ইত্যাদি, আমাদের ট্যাক্স জিডিপি রেশিও কিন্তু সে কথা বলে না এই জন্যে যে এই অর্থনীতিতে অর্থ আছে, কিন্তু আমি নিচ্ছি না, পাচ্ছি না, বা সে দিচ্ছে না। এখানেই নজর দিতে হবে। জি, হ্যাঁ, তাহলেই আমি মনে করি অভাবের সংসারে অন্তত একটু সুবাতাস। জি, অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আপনাদের দুজনকে আমাদের অনুষ্ঠানে আসবার জন্য। দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি স্বাধীন সংলাপ। আগামী সপ্তাহে আবারও হাজির হব। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, এটি নিউজ দেখতে থাকুন। ধন্যবাদ সবাইকে।